আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি এসএম নাসির। শুরুতেই পাইওনিয়ার সংবাদ শিরোনাম। সমঝোতার আশা তারানপুর, সংশ্লিষ্টদের মন্তব্য না করার পরামর্শ। আওয়ামী লীগ ও জামায়াতের পক্ষের বৈঠক, বেগম জিয়ার নাসির। বিএনপিকে ছাড়া নির্বাচন অর্থহীন, মন্তব্য এরশাদের। 13 ডিসেম্বরের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ। অবরোধ বাড়ল শুক্রবার ভোর 6টা পর্যন্ত। আগামীকালও সারা দেশে জামায়াতের হরতালের ডাক। সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিশু নিহত। রিভিউ এবং জেল কোডের কোনো সুযোগই পাবেন না কাদের মোল্লা। ফাঁসি যে কোনো দিন জানালেন অ্যাটর্নি জেনারেল। মানবাধিকারের চরম লঙ্ঘন দাবি পরিবারের। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখি 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। বর্তমান অচল অবস্থার এখনো শান্তিপূর্ণ সমাধানে আশাবাদী সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপেরও আশা করছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর একথা বলেন তারানকো। এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সাথে আলাদা বৈঠক করেন তিনি। রিপোর্ট ইমরুল কায়েম। চলমান সংকট কাটাতে বিভিন্ন মহলের সাথে চলছে অস্কার ফার্নান্দেজ তারানকোর সিরিজ বৈঠক। সোমবার দুপুর 2টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। I do believe that there is a possibility of finding a peaceful solution to this current deadlock if we have, political will, if we have leadership, if we have an attitude of compromise, and most importantly, if we are able to engage in peaceful dialogue. গুরুত্বপূর্ণ আলোচনা চলছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, এ মুহূর্তে কিছু বলতে চান না তিনি। এর আগে বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর বাসভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তারানকো। তবে বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষ থেকে কেউই সাংবাদিকদের সাথে কথা বলেননি। বিকালে গুলশানে ইউএনডিপির অফিসে তারানকোর সাথে বৈঠকে বসেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমদ। এর আগে হোটেল সোনারগাঁওয়ে তারানকোর সাথে বৈঠক করে জামায়াত ইসলামের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানান, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার ব্যাপারে কথা বলেছেন তারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, এর জন্য লেভেল প্লেইং ফিল্ড কিভাবে সৃষ্টি হতে পারে সে নিয়েই ওনাদের সাথে আমরা আলোচনা করেছি। পার্টিগত আলোচনা হয়েছে যে এই যে ভায়োলেন্স চলছে এটাই বা কিভাবে আমরা কমায় আনতে পারি যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। জামাত নির্বাচনে কিভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সরকার সব আইনি প্রক্রিয়া না মেনেই জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে পারে বলেও তারানকোর কাছে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইমরুল কায়েম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমঝোতার প্রয়াস চলাকালে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কোনো মন্তব্য না করতে অঙ্গীকারবদ্ধ করেছেন সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের একথা জানান। সৈয়দ আশরাফ সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট বা ইন্টারভিউ কিছু দেবেন। আমাদেরকে একেবারে ওদের সঙ্গে কথা দিয়েছি যে আমরা কোনো স্টেটমেন্ট দেব না। আর কিছুই না বলা ভালো না। আশাবাদী তো সারা জীবন থাকতেই হবে। সমঝোতার আভাস শোনা যাচ্ছে ভাই, ওই আশরাফ ভাই বলবেন, উনি বলবেন, এটা উনি বলবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ব্রিফিং করবো এখন না। বিরোধী দলের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট নিরসনে আলোচনা চলছে। জাহাঙ্গীর আকান্দের রিপোর্ট। নির্বাচনী সংকট উত্তরণে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় যান জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
বিএনপি চেয়ারপারসনের সাথে সন্ধ্যা 6টা থেকে টানা 1 ঘণ্টা বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী জানান, আলোচনা অব্যাহত আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে এই দ্বিতীয় দফা বৈঠক করলেন। আপনারা জানেন যে উনি এখানে একটা বিশেষ দায়িত্ব দিয়ে ওখানে পাঠানো হয়েছে মহাসচিবের পক্ষ থেকে। আমাদের সাথে অনেক বিষয়ে আলাপ করলেন আগামী নির্বাচনের নিয়ে। আমাদের বক্তব্য ওনার কাছে তুলে ধরলাম। এই প্রক্রিয়া অব্যাহত আছে, অব্যাহত থাকবে। জাতিসংঘের মহাসচিবের দূত তারানকো চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারানকোর সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা কিংবা কোনো সমাধানে পৌঁছানো গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল। আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয়নি। আলোচনার শেষে নিশ্চয়ই যিনি আলোচনা করতে এসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব, তিনি আপনাদের আলোচনার শেষে কি দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে তিনি জানাবেন। আমরা আলোচনার পরে আপনাদেরকে আমাদের বক্তব্যটা জানাবো। সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হলে তা দেশের রাজনীতি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার জন্য অশনি সংকেত হবে, এমনটাই মনে করছেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। তারানকোর দৌড়ঝাঁপই প্রমাণ করে সমঝোতা প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে জাতিসংঘের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দশম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো যায় কিনা এমন প্রস্তাব দিয়ে বাংলাদেশে কূটনৈতিক তৎপরতা শুরু করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। রুদ্ধদ্বার বৈঠক করেছেন সবকটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং কূটনৈতিক মহলের সঙ্গে। বাদ যায়নি সুশীল সমাজও। এসব বৈঠকের আলোচনার বিষয়বস্তু এবং ফলাফল এখনো পরিষ্কার নয় কারো কাছেই। তবে বিশ্লেষকরা বলছেন, সংকট উত্তরণে জাতিসংঘ, সরকার এবং বিরোধী দল এই তিন পক্ষের সমঝোতা জরুরি। তাই আমার যেটা ধারণা যে তারেনকো নিশ্চয়ই কোনো একটা মেসেজ হয়তো বিরোধী দলের কাছ থেকেও হয়তো পেতে পারেন যে একটি নির্বাচনের তফসিলকে নিয়ে যদি কিছুটা সুযোগ থাকে তাহলে সেখানে হয়তো একটা সমঝোতার ব্যাপার আসতে পারে। নাহলে তিনি নির্বাচন তফসিল পিছানোর কথা হঠাৎ কেন বলবেন? বিএনপি নেতৃত্বাধীন জোট মনে করে যে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তাদের যদি শতভাগ জনপ্রিয়তা থাকে তাহলে তারা জয়লাভ করতে পারবেন না। অন্যদিকে 14 দলীয় জোট মনে করে যদি শেখ হাসিনা না থাকেন তাহলে তারা তাদের বিজয়কে ছিনিয়ে আনতে পারবেন না। সমস্যাটা হচ্ছে সেই জায়গায়, এবং জাতিসংঘ এই দুয়ের মাঝখানে যেটা সবাই বলেন যে 50-50 উইন উইন, এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করা অত্যন্ত কষ্টকর। এই পয়েন্টে আসলে ঐকমত্য হলে অন্যত্র যাওয়া সম্ভব। তাদের আশঙ্কা, জাতিসংঘের উদ্যোগে সমাধানের পথ বের না হলে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য কতগুলো সুপারিশ আসতে পারে, যা দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না। এই মিশন ব্যর্থ হয় তাহলে তাকে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে তাকে রিপোর্ট করতে হবে। রিপোর্টটি সে মহাসচিবের কাছে করবেন, করার পরে তাকে সেখানে কিছু সুপারিশমালাও দিতে হবে। সেই সুপারিশমালা একটা হতে পারে যে তারা বলবেন তারা হাত গুটিয়ে নিচ্ছেন, অথবা তারা অন্য কোনো হস্তক্ষেপের কথা বলবেন। কি হবে আমাদের পরিণতি? একটা হতে পারে অভ্যন্তরীণ হস্তক্ষেপ, আর একটা হচ্ছে বাইরের হস্তক্ষেপ। এই ছাড়া এই মুহূর্তে আমি কিন্তু অন্য কোনো সমাধান দেখি না। যদি তারেনকো বা জাতিসংঘের এই মিশন যদি ফেল করে তাহলে কিন্তু সেটা আমাদের রাজনীতির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কিন্তু একটা অশনি সংকেত হবে। এই দু বিশ্লেষকের মতে তারানকোর সফরের সফলতা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনো আসেনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতেও তিনি প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। 13 ডিসেম্বরের মধ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন এরশাদ। যুথিকা ঘোষের রিপোর্ট। বেলা 12টায় বারিধারার নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন এরশাদ। অভিযোগ করেন জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র দেওয়ার বারবার চেষ্টার পরও সরকারের সাড়া না মেলায় নিরুপায় হয়ে ডাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। তিনি বলেন, পদত্যাগপত্র গ্রহণ না করলেও মন্ত্রিসভায় যাবে না জাপা মন্ত্রীরা। তাদের পদত্যাগপত্র আমার কাছে দিয়ে গেছেন, মহাসচিব নিয়ে গেছেন, প্রধানমন্ত্রী সবাই না দেন কি করবো আমরা? ইট উইল বি টেকেন অ্যাজ সাচ দ্যাট উই হ্যাভ আওয়ার মিনিস্টার্স হ্যাভ রিজাইন। এটা কার্যকরিত করতে হবে না। যে মুহূর্তে পদত্যাগ দেওয়া হবে সংবিধান 58 তখনই এটা গৃহীত।
এটা আর বিকল্প কিছু না। 5 জানুয়ারি নির্বাচন হলেও তা হবে অর্থহীন ও ক্ষণস্থায়ী মন্তব্য করে এরশাদ বলেন, নির্বাচনের তারিখ পেছালেও সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না জাপা। আমরা নির্বাচনে যাব না যতক্ষণ পর্যন্ত সব যে দলগুলো সংসদে আছে সেই দলে অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাওয়া অর্থহীন। এখন বিএনপি আসে নাই, সব দল আসে নাই, আমরা নির্বাচনে নাই, ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে বলছে কান্ট্রি ইজ গোয়িং টুয়ার্ডস ডিজাস্টার। ইয়েস, উই আর গোয়িং টুয়ার্ডস ডিজাস্টার। সবাইকে 13 তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের আপত্তি থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ব্যবস্থাকে স্বাগত জানাতেও প্রস্তুত আছেন এরশাদ। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে পারে, আমরা আপত্তি, আমি চাই নির্বাচন হোক। যুথিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 18 দলীয় জোটের চলমান অবরোধ 13 ডিসেম্বর শুক্রবার ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক ভিডিও বার্তায় বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী 13 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হল। 13 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারা দেশে জেলা, উপজেলা, থানা ও মহানগরীতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। 14 ডিসেম্বর রোজ শনিবার সারা দেশে জেলা, উপজেলা, থানা ও সকল মহানগরীতে সকালে পুষ্পার্ঘ্য প্রদান ও বিকেল আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হবে। 15 ডিসেম্বর রোজ রবিবার সারা দেশে সকল ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। 16 ডিসেম্বর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হবে। সকালে পুষ্পার্ঘ্য প্রদান ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আবারও সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 18 দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। জেল কোড লঙ্ঘন করে দলের নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এই হরতাল ডাকে তারা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। বিবৃতিতে বলা হয়, সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস এবং জেল কোডের বিধান অবজ্ঞা করে বিচারের নামে আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র করছে। অবরোধের তৃতীয় দিনে সিরাজগঞ্জের বহুলিতে পুলিশের গুলিতে নিহত হয়েছে এক শিশু। এছাড়া বিভিন্ন স্থানে মিছিল, গাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ সহ বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে সারা দেশে অবরোধ চলছে। এর সাথে বিক্ষিপ্ত পিকেটিংয়ে সারা দেশে পালিত হয়েছে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। সিরাজগঞ্জের বহুলি বাজারে 18 দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই সময় পুলিশের গুলিতে নিহত হয় এক শিশু। পুলিশ, সাংবাদিক সহ আহত হয় অন্তত 30 জন। প্রতিবাদে কাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়ে হরতালের সমর্থনে মহানগর যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আহত কমপক্ষে 15 জন, আটক 2 জন। রাজশাহীর শাল বাগানে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 20 জন। জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে চট্টগ্রামের রাজাখালী এলাকায় পুলিশ সহ আহত হয় 5 জন। সিলেটে হরতালের শুরুতেই মিছিল করে ছাত্র শিবির। এ সময় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়ে পুলিশ। বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 19 জনকে। এছাড়া যশোর, নওগাঁ, রংপুর, খাগড়াছড়িতে চলছে 18 দলের অবরোধ জামায়াতের হরতাল। বিরোধী দলের ডাকা অবরোধের তৃতীয় দিনে বড় কোনো ধরনের নাশকতা ঘটেনি রাজধানী ঢাকায়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আটক দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সকালে মিরপুরের মাজার রোডে অবরোধের সমর্থনে মিছিল করে দারুস সালাম থানা যুবদল। এ সময় সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। দুপুরে ডেমরার কোনাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি যুবদল। এ সময় 3টি হিউম্যান হলারে আগুন দেয় বিক্ষোভকারীরা। অন্যদিকে হরতালের সমর্থনে যাত্রাবাড়ি কাজী ফারুক সরণিতে মিছিল ও গাড়ি ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা। আগুন দেয়া হয় একটি হিউম্যান হলারে। সেখান থেকে 3 জনকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ হয় এক হরতাল সমর্থক। প্রায় একই সময় হরতাল সমর্থনে বাংলাবাজার এলাকায় মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির।
রিভিউর অধিকার ও জেল কোডের বিধান না মেনে তড়িঘড়ি করে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চেষ্টা অবৈধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তার পরিবারের। তার আইনজীবীরা মনে করেন কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি অবৈধ। এদিকে অ্যাটর্নি জেনারেল আবারও বলছেন রিভিউ এবং জেল কোড কোনোটা প্রযোজ্য হবে না, ফাঁসি কার্যকর করা যাবে যে কোনো দিন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রেক্ষাপটে সোমবার সংবাদ সম্মেলন করে তার পরিবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে তার পরিবারের দাবি, সাংবিধানিক অধিকার বঞ্চিত করে কাদের মোল্লার তড়িঘড়ি মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করছে সরকার। পরে আরেক সংবাদ সম্মেলনে কাদের মোল্লার আইনজীবীরা দাবি করেন রায়ের সার্টিফাইড কপি পাওয়া গেলেই রিভিউর আবেদন করা হবে। আমাদের ইন্দো-পাক সাবকন্টিনেন্টে আজ পর্যন্ত কোন উচ্চ আদালত, নিম্ন আদালত যে সাজা দেয়, যদি যাবজ্জীবন দেয়, সেটা বৃদ্ধি করে ফাঁসি মৃত্যুদণ্ড দেওয়া হয় না। ট্রাইব্যুনাল যারা মৃত্যুদণ্ড দেননি, যাবজ্জীবন দিয়েছেন, তারা মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন। আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি। যেহেতু সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে মৃত্যু পরোয়ানা পাঠাতে হবে। এখন ধরেন জেল কোর্ট নাই, তাহলে তো সরকারকে বলতে হবে এইভাবে ফাঁসি দেবা, ধারওয়ালা তরোয়াল ব্যবহার করবা, 3 জন জল্লাদ থাকবে, 25 জন সঙ্গী থাকবে, একটা পদ্ধতিতে থাকবে। এদিকে অ্যাটর্নি জেনারেল আবারও জানালেন রিভিউ এবং জেল কোড কোনোটাই কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রথম থেকে বলছি যে রিভিউ লাই করবে না, যেহেতু 47 ক অ্যাপ্লিকেবল হবে না এবং বিশেষ আইনে বিচার হয়েছে, সেজন্য এটা আপনার এই জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। মনে করি যে কোনো দিনই করা সম্ভব। ফাঁসি কার্যকরের সম্ভাব্য সময় জানতে চাইলে এটি তার বিষয় নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল, আমার জানার বিষয়। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকরে নারী সমাজের সহায়তা ও সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিরোধী দলীয় নেত্রী সহিংসতা ছাড়লে দুই নেত্রীকে মন্দ কথা শুনতে হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীর মর্যাদা সমুন্নত রাখার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। তাই হরতাল অবরোধের নামে নাশকতা বন্ধ করতে আবারও বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের বিরোধী দলের নেত্রীকে এটাই বলবো যে খামাখা মানুষ খুন করে বাসের ভিতরে আগুন দিয়ে নারী শিশু সহ মানুষকে পুড়িয়ে মারা, আর আজকে বেগম রোকেয়ার জন্মদিন, এদিনও হরতাল দিয়ে মানুষের উপর বোমা মারা, আগুন দেওয়া, বাস পোড়ানো, এগুলি পরিহার যদি করতেন তাহলে অন্তত আমাদের ওই দুই নারী হিসেবে বা দুই মহিলা হিসেবে গালি খেতে হতো না। শেখ হাসিনা বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারে আওয়ামী লীগ বদ্ধপরিকর। যারা এই স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী, তাদের বিচারের কাজ আমরা শুরু করেছি। আমি এই ক্ষেত্রে আমার মা বোনদের সহযোগিতাও চাই, সমর্থন চাই, যেন যে বিচারের কাজ আমরা শুরু করেছি সেটা যেন আমরা কার্যকর করতে পারি। এর আগে নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দুজনের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে সভাপতির দায়িত্ব পালনের কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হননি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী নির্বাচনের ঘোষণা। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার এখনো চলছে বিক্ষোভ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলের বাংলাদেশ সফর বাতিল। সিরিজ রক্ষার চেষ্টা করবে বিসিবি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। বাহরাইনের বৃহত্তর সিলেট সোসাইটি সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা। আমি প্রডিউস
আমি নিপুণ। মনির খান, সেলিম চৌধুরী, রুকসি, ওমর সানি। হ্যালো, আমি আখি আলমগীর। আমি শাহনাজ বেলি। রিঙ্কু, কালামিয়া।